তো আসলে দেশের মানুষ খুব বিক্ষুব্ধ। যেভাবে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের মুখে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঠিকঠাকভাবে তো হচ্ছে না, যার কারণে আমরা মানে জনতার সামনে, বিশেষ করে যারা রাজনৈতিক কনসেনসাস আছে, যাদের সচেতনতা আছে রাজনৈতিক, এবং যারা মূল্যবোধ থেকে তাদের কথা বলবে, সেরকম মানুষদের মুখে শুনতে চাই যে আমরা কি দেশ চেয়েছি এবং কি পাচ্ছি। কমরেড গফুর মিয়া বলবেন। বাংলাদেশের জনগণের প্রতি আমার রক্তিম শুভেচ্ছা। আপনারা হলেন সেই বীর জনগণ যারা 5ই আগস্ট মাফিয়া হাসিনাকে তার দুর্গ গণভবন আক্রমণ করে সেখান থেকে আপনারা বিতাড়িত করেছেন। সে আশ্রয় গ্রহণ করেছে ভারতের একটি দুর্গে এবং সেখানে আছে। ভারত আমাদের এই গণসূত্র হাসিনাকে আশ্রয় দিয়েছে কাজেই, এবং তাকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের উপরে আবার জুলুম অত্যাচার নিষ্পেষণের জল চাপিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ, এই 14 দল, শেখ হাসিনার দল কোনোদিন আর আসবে না, চিরদিনের জন্য বিলুপ্ত তারা এখান থেকে। আজ মাওলানা ভাসানী নেই, মাওলানা ভাসানী থাকলে বলতো আমরা দিল্লির জোয়াল ছিন্ন করেছি, ইন্ডিয়ার জোয়াল গোলামির জন্য নয়। আজকে বলতো খামোশ ইন্ডিয়া, সাবধান ইন্ডিয়া। এটা বাংলা, বাংলার কথা তোমরা মনে রাখবা। যেখান থেকে তাম ভারত যে বাংলাকে চিনত বিদ্রোহের এলাকা হিসাবে, তাদের তোমরা মনে রেখো, বাঙালিরা খালি হাতে থাকলেও তাদের 2টা হাত আছে, তাদের একটি কথা আছে। তোমাদের কামান বন্দুক, তোমাদের উড়োজাহাজ এবং নানান রকমের অস্ত্র সম্ভার থাকলেও বাঙালিরা তার তো আজ্ঞা করে না। তোমরা মনে করছিলা হাসিনাকে বিতাড়নের পরে এদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে, তোমরা এখানে অরাজকতা তৈরি করবা। তোমরা লেলিয়ে দিয়েছিলা সনাতনীদেরকে, তোমরা লেলিয়ে দিয়েছিলা আনসারদেরকে, কিন্তু তোমরা কিছুই করতে পারো নাই। তোমরা উস্কানি দিয়েছো শ্রমিক এলাকাগুলিতে নানান রকম নাশকতা করার জন্য। তোমরা আশ্রয় গ্রহণ করেছিলা সেই চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, যেখান থেকে তোমরা আবার শান্তি বাহিনীকে সক্রিয় করে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি দুর্যোগ আমদানি করার চেষ্টা করেছিলা, কিন্তু তোমরা ব্যর্থ হয়েছ। তোমাদের 7 কন্যার দেশ, সেই মণিপুর, মিজোরাম, সেই ত্রিপুরা, তারা স্বাধীনতা চায়। আমরা জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা 1971 সনে লড়াই করে দেশ স্বাধীন করেছি। যারা স্বাধীনতা চায় আমরা তাদের পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। আমরা কোনো গোলাম আমেরিকানদের গোলামি পছন্দ করি না, আমরা ভারতের গোলামি চাই না, আমরা পাকিস্তানিদের গোলাম তালি হবে। বাংলাদেশের জনগণ কোনোদিন কোনো গোলামি বরদাস্ত করবে না। আমাদের তোমরা না খেয়ে মারতে পারবো না, যেহেতু আমাদের হাত আছে, আমাদের পা আছে। আমরা জমিতেও যদি ফসল ফলাতে না পারি, আমরা মাথা করে ফসল ফলাবো। মাথার ফসল তো দেখো নাই তোমরা। তোমরা ভেবেছ মাটিতে আমাদের তো 20 কোটি লোকের ফসল হবে না, আমরা মাচা বানিয়ে, 3 তলা মাচা বানিয়ে আমরা টমেটো বানাবো, আমরা বেগুন গাছ তৈরি করব, আমরা বিভিন্ন ফল ফলাদির বাগান করব। তারপরে তোমরা বুঝতে পারবা যে বাংলাদেশের লোকজন না খেয়ে মরবে না। আমরা রাস্তার পাশে পাশে মিষ্টি আলু লাগাবো, আমরা মাসে মাসে সবজির বাগান করব, ঢেঁড়স আমরা আবাদ করব, আমরা সেই জায়গায় শশা আবাদ করব। আমরা কেউ না খেয়ে করবো না। আমরা বৃষ্টি কুমড়া ফলাবো, আমরা ধান ফলাবো টবের ভিতরে, তোমরা কিছুই করতে পারবো না। পাড়ের মধ্যখানে আমরা মাছ চাষ করব। দুনিয়ার 2 নম্বর আমরা মাছ চাষে আগে গেছি। আমরা সমুদ্রে মাছ চাষ করব। তোমরা আমাদেরকে না খেয়ে মারতে পারবো না। ভারত কি মনে করেছ? আদানি, তোমরা আমাদেরকে ধোকা দিয়ে বিদ্যুতের দাম আদায় করতেছ। তোমাদের কাছ থেকে আমরা বিদ্যুৎ নিব না। বাংলাদেশের সরকারকে বলবো আদানির বিদ্যুৎ বন্ধ,
আমরা অতিরিক্ত খাজনা বিদ্যুৎ আদানিকে দেব না। হাসিনা ওই জায়গা থেকে বাট্টা পায়, হাসিনার বাট্টা ওই জায়গা থেকে বন্ধ করতে হবে। আদানির কাছ থেকে যেন সে বাট্টা আদায় করতে না পারে। তারা আমাদেরকে ধোঁকা দিয়ে বলছে এবং হুমকি দিচ্ছে আদানির বিদ্যুৎ দিয়ে চলবে না। আমাদের বাড়িতে বাড়িতে আমরা সোলার প্যানেল লাগাবো। যার যেটুকু দরকার প্রত্যেকে আমরা সোলার প্যানেল লাগাবো। চাইনিজদের কাছ থেকে আমরা সোলার প্যানেল নেব। বাংলাদেশের চাইনিজদের প্রযুক্তি এনে আমরা সোলার প্যানেল বাড়াবো। দেখি আমাদেরকে কে ঠেকায় রাখে। তোমরা মনে করেছো তোমাদের বাড়িতে কামান আছে, তোমাদের অনেক সৈন্য সামন্ত, ওইটা ভেবো না। আমরা 1971 সনে গেরিলা বাহিনী ছিলাম। সেই গেরিলা বাহিনী তোমরা ভেঙে দিলেও গেরিলারা সব মরে যায় নাই। আরে আমি তো গেরিলা আছি, আমি তো গেরিলা মরে যাই নাই। আমার বহু শিষ্য শপথ আছে। তোমাদেরকে আমরা ভয় পাই নাই। আমরা কামান বানাবো, আমরা রকেট লঞ্চার বানাবো, আমরা ঘরে ঘরে রকেট লঞ্চার বানাবো। গ্রামে গঞ্জে আমরা প্রত্যেকটা গ্রামে আমাদের কামান থাকবে, কামানের ব্যাটারি থাকবে, রকেট লঞ্চার আমাদেরকে থাকবে। ইন্ডিয়া তুমি আমাদেরকে কি ভয় পাও, ভয় দেখাও। এই যে ইন্ডিয়ার এজেন্টরা যারা হেরে আছো, আপনারা কি আছে রয়েল এজেন্টরা তোমরা সাবধান হয়ে যাও। তোমাদেরকে যদি ধরি আমরা তোমাদেরকে আমরা চ্যাংদোলা করে ছাড়বো, করে তোমাদেরকে এগুলো উৎপাত করে ছাড়বো। বুঝতে পারবো না, হাতে পায়ে ধরে টেনে ছিঁড়ে ফেলবো আমরা তোমাদেরকে। ইন্ডিয়ান এজেন্টরা খামোশ হয়ে যাও। কাজে যারা বলতেছে চুপ্পুকে খেতালে আমাদের সাংবিধানিক সংকট দেখা দেবে, তাদের উদ্দেশ্যে আমি আবার দ্বিতীয়বার বলছি, চুপ্পুকে ঠেলা গাড়িওয়ালারা, এই ভ্যানি গাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা, স্কুটারওয়ালারা, যারা মোটর বাইক চালায় তারা আলারা বলবে সেই মোস্তাকের কথা শুনেছ? জনগণ যদি চায় তাহলে আমি এক খাট রিক্সা ডাইকা আমি চলে যাব কোথায়? আবার বাড়িতে চলে যাব। তো মোস্তাকের বাড়ি কোথায় ছিল বলেন দেখি? আগামো সিলেট। মিস্টার চুপ্পু, আপনি যদি ভালো করে নিজের ইচ্ছা মতো না চান, রিক্সাওয়ালারা যদি বলেন আসেন স্যার আমার রিক্সায় উঠে চলে যান, এটা কি আপনার জন্য ভালো হবে? ভ্যান গাড়িওয়ালারা যদি বলে স্যার আপনার ভ্যান গাড়িতে উঠে চলে যান, এটা কি আপনার জন্য ভালো হবে? স্কুটারওয়ালারা যদি বলে আপনি আমার স্কুটারে চাইবা চলে যান স্যার, এটা কি ভালো হবে? একজন কুলি মিনতি এসে যদি আপনার বলে আমার কান্দে উঠে চলে যান বঙ্গভবন থেকে, এটা কি ভালো হবে? তার আগে বলি, ভদ্রলোকের মতো আপনি একখান ওভার ডাইকা হাওয়াই শার্টকান পড়া একজন স্লিপার পায়ে দিয়া আপনি গাড়ি ডাইকা ওভার ডাইকা এখান থেকে বিদায় হয়ে যান। জনগণ আপনার বঙ্গভবন ঘেরায় দেওয়ার আগে আপনি চলে যান। আপনি ছাত্রদের ঘেরাও দেখেছেন, শ্রমিক, কৃষক, মজদুর, মেহনতি মানুষের ঘেরাও দেখেন নাই। আপনার আমলে যে অত্যাচার হচ্ছে, দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে জনগণের নাবিশ্বাস আপনি উঠিয়ে দিয়েছেন, সেগুলি আমরা ভুলি নাই, ভুলবো না। আপনাকে নির্বাচিত করেছে চুপে চুপে। আপনি মিস্টার চুপ্পু, আপনাকে তঞ্চকতা করে পার্লামেন্টের মাধ্যমে মানুষদেরকে ভোটে না দাঁড়াতে দিয়ে, সুযোগ না দিয়ে হাসিনা একচ্ছত্র ভাবে আপনাকে ক্ষমতায় দিয়েছে। কেন দিয়েছে? আপনি দুর্নীতি দমন কমিশনে ছিলেন, সেখান থেকে বড় বড় লোকজনদেরকে ধরে এনে ডেকে এনে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করতেন। সেই টাকা হাসিনাকে বার্তা দিতেন আপনি। সেই জন্য হাসিনা আপনাকে প্রেসিডেন্ট ভ্যাট দিয়েছে, যৌতুক দিয়েছে আপনার কাছে। বাংলাদেশ আপনার কাছে বর্গা দিয়েছে। আপনার মতো দুর্নীতিবাজ লোক আমরা চাই না। আপনি তো বিদেশি রাষ্ট্রের নাগরিক, অন্য রাষ্ট্রের নাগরিকদেরকে আমরা প্রেসিডেন্ট রাখবো না। বিদেশি রাষ্ট্রের কোন নাগরিক বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবে না। আপনি দুর্নীতিবাজ লোক। আপনি বিদেশে আপনার অনেক প্রচুর পরিমাণের আপনার বাড়ি ঘর কিনেছেন, সেই ইতিহাস আমাদের জানা আছে। আমরা একটা একটা করে সেগুলি বলে দিতে পারে, আমরা বলবো না। আমরা ভদ্রলোকের মতো এখানে বিদায় হয়ে যান। আমি সেই কথা বলবো, আমরা চাই নতুন একটি সংবিধান। যে ছাত্ররা ঘোষণা করেছিল আমরা একটি বৈষম্যহীন নীতি চাই, সেই বৈষম্যহীন নীতি কোথায়? আজকে ফারুকিকে করা হচ্ছে উপদেষ্টা, বসিরউদ্দিনকে করা হচ্ছে উপদেষ্টা, একটা খুনি। ফারুকি
হাসিনার একজন তোষামতকারী, তার পক্ষ অবলম্বনকারী, তাকে কেন করা হচ্ছে? আপনারা টাকা খেয়ে খেয়ে করতেছেন? আপনারা কি হাসিনার প্রক্সি দিতে আসছেন? এর আগেও বলছি, জনাব অধ্যাপক ইউসুফ আবু ইউনুস, আপনাকে বলতে হবে আপনার কি হাসিনার প্রক্সি দিচ্ছেন কিনা। জনগণ জানতে চায় আপনারা হাসিনার প্রক্সি দিচ্ছেন কিনা। আমরা কোনো হাসিনার প্রক্সি বরদাস্ত করবো না। এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, না খাওয়া লোকজন, বুকানাঙ্গ মানুষ, মুসলিম জনতা, এই প্রক্সি আমরা অ্যালাউ করবো না। মাফিয়াদেরকে আমরা অ্যালাউ করবো না। তাদের কোনো লোকজনদেরকে আমরাও অ্যালাউ করবো না, মানবো না। তাদের আমাদেরকে যেন এটা শুনতে না হয় যে আপনারা তাদেরকে প্রক্সি দিচ্ছেন। হাসিনার যে সংবিধান, তার রক্ষা তাবিজ, সেই তাবিজ আমরা 5 তারিখে 5ই আগস্ট জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তার দুর্গ ভেঙে দিয়ে আমরা সেটা পুড়িয়ে দিয়েছি, অবৈধ ঘোষণা করে দিয়েছি। আপনি ওই যে বিচারপতিদের রক্ষা কবচ হিসাবে মানবেন না, তাদের রায়, তার উপর নির্ভর করে আপনি বাঁচতে যাবেন না। জনগণ হলো সার্বভৌম, তাদের কথা শোনেন, জনগণের কথা শোনেন। আপনি জনগণের কথা যদি না শুনতে চান, আমরা বলবো জনগণের হাতে ক্ষমতা নাও। হে কৃষক, হে শ্রমিক, হে মেহনতি মানুষ, আপনাদের দেশ রক্ষা করার জন্য আজকে আর কেউ নেই। এই জামাতে ইসলামীরা আজকে বেইমানি করতেছে। তারা লন্ডনে যেয়ে বলতেছে তারা আওয়ামী লীগেরদেরকে নাকি ক্ষমা করে দিয়েছে। ইন্ডিয়ার সাথে তাদের কোনো দুশ্মনী নেই। ইন্ডিয়া বাংলাদেশের দুশ্মন। তমাম বাংলাদেশিদেরকে মনে করতে হবে ইন্ডিয়া আমাদের চতুর্দিক দখল করে আছে, তারা আমাদের দুশ্মন। এটা যদি আপনাদের বোধোদয় না হয়, তাহলে আপনারা আপনাদের দেশ রক্ষা করতে পারবেন না। এই দেশের রক্ষা করতে পারে একমাত্র শ্রমিক, কৃষক, মেহনতি মানুষরাই এদেশ রক্ষা করতে পারে। আমি বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি, আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের নেতা, আমি গণতান্ত্রিক পার্টির নেতা এবং নয়া গণতান্ত্রিক পার্টির অন্যতম অংশীদার হিসাবে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্যই পারে দেশকে রক্ষা করার জন্য। না হলে যে রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে বিরাজ করছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলুপ্ত হবে। আপনারা মির্জাফরের ইতিহাস জানেন, আপনাদের সেনাবাহিনীদের কথাও শুনবেন না। এই সেনাবাহিনীরাও যে বেইমানি করবে না, তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। সেনাবাহিনীরা আজকে 16 তারিখ, আগামী 17 তারিখ পর্যন্ত তাদের থাকার কথা এখানে মাঠে ময়দানে। আমরা জানি না তারা ফিরে যাবে কিনা। আমি বলবো আপনারা ফিরে যান। আমি বলবো জনগণের ভলান্টিয়ার বোর্ড গঠন করেন, প্রত্যেকটি জনগণের হাতে ক্ষমতা নেন। যার যার ক্ষমতা আছে প্রত্যেক জনকে সশস্ত্র গড়ে করতে হবে। এছাড়া আমি দেশকে রক্ষা করার জন্য আরো কোনো উপাদান আমি খুঁজে পাই না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি আজকে বেইমানে পরিণত হয়ে গেছে। বেইমানের আড্ডা আমরা দেখতে পাচ্ছি। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হচ্ছে, তখন কেউ কেউ বড় বড় নেতা তারা বলতেছে নিষিদ্ধকরণ আমরা চাই না। তাহলে আপনারা কি হাসিনাকে ফিরিয়ে আনতে চান? আপনারা কি আওয়ামী লীগের পুনরুত্থান চান? এই ধরনের ভদ্রলোকগিরি তো আমরা চাই না। আমি আপনাদের ধিক্কার জানাই। আপনার একজন ছাত্র নেতা রিজভী, সে ক্ষমা চাইছে জনগণের কাছে। আর বড় নেতা যে, আমি আশা করি কানে ধরে ক্ষমতা চান, কানে ধরে ক্ষমা চান। আপনি না হলে জনগণ আপনাকে বাধ্য করবে ক্ষমা চাইতে। আপনি কি মনে করছেন আপনি কালকে ক্ষমতায় যাবেন এটা মনে করছেন? আমরা গণভোট চাইব। জনগণের গণভোটের মাধ্যমে শ্রমিক, কৃষক, মেহনতি জনতার হাতে আমি ক্ষমতা নেওয়ার জন্য বলবো। আপনাদের মতো ন্যাক্কারজনক যারা নাকি ভারতের গোলামি করতে রাজি, তাদের হাতে ক্ষমতা নেওয়ার জন্য বলবো না। বাংলাদেশের জনগণের উপরে আমার আস্থা আছে। বাংলাদেশের জনগণ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মাওলানা ভাসানীর কথা আমি স্মরণ করি। জয় মাওলানা ভাসানী, যুগ যুগ যেও মাওলানা ভাসানী, যুগ যুগ যেও তুমি মাওলানা ভাসানী, জনগণের নেতা তুমি মাওলানা ভাসানী। আপনারা শুনছিলেন বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি কমরেড গফুর মিয়ার বক্তব্য।
আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান গফুর মিয়ার সঙ্গে শতভাগ একমত। যদিও বাংলাদেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এখানে বাংলাদেশের অপরাপর অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান সেক্রেটারি আছেন এবং তাদের কথাও আমি শুনব। একটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে জনগণের ইচ্ছের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে এই দেশের জনগণ কোনো সরকারকে ছেড়ে দেয় না। এই যে একটা কথা আছে না, জনগণ ছাড় দেয় কিন্তু জনগণ ছেড়ে দেয় না। আপনারা কি গফুর ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত? আমাকে একটু হাত উঁচু করে দেখাবেন। কমরেড গফুর মিয়া মনের অনেক যাতনা পুষে রেখে এই দীর্ঘ সময় বাংলাদেশে রক্তপাশের মতো যারা চেপে বসেছিল আমাদের ঘাড়ে, তাদের অত্যাচারে জর্জরিত মানুষের পাশে দাঁড়াবার জন্য এই গফুর ভাই আপ্রাণ চেষ্টা করেছিল এবং এই গফুর ভাইয়ের নির্দেশে এক ঝাঁক শ্রমিক ছাত্র ঝাঁপিয়ে পড়েছিল গণভবনের অভিমুখে। আপনারা জানেন এই গফুর ভাই একজন পোর খাওয়া রাজনীতিবিদ। এই গফুর ভাই বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ করতে চেয়েছেন, যেই স্বাধীনতার 53 বছরে এদেশকে স্বাধীন করা সম্ভব হয়নি। এখন আমার বক্তব্য হচ্ছে, আমাদের গ্রিন পার্টি, ওনার উন্নয়ন পার্টি, ওনার বিপ্লবী গরিব পার্টি, ওনার বাংলাদেশের স্বাধীনতা পার্টি, সব বাংলাদেশের যত আনাচে কানাচে যত রাজনৈতিক মতবাদ আছে, প্রত্যেকের যদি ঐক্যমতে পৌঁছানো সম্ভব না হয়, এই দেশকে মুক্ত করবার জন্য, এই দেশের মানুষকে স্বাধীন করবার জন্য, এই দেশের মানুষের বাক স্বাধীনতা, ভোট ভাতের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা কিন্তু বহির্বিশ্বের অন্য দেশগুলো যারা বাংলাদেশকে চুষে খেতে চায় তাদের কবলে পড়ে পদানত হয়ে আমরা মরতে হবে আমাদের। এখন দুটো কথা বলবেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান মুখলেসুর রহমান পলিটিক্স ক্লাবের সৈয়দ মুখলেসুর রহমান পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের সদস্য সৈয়দ মুখলেসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আগামীকাল মজলুম জননেতা মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। আমরা মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শের রাজনীতি করি। আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে রাজনীতি করে ক্ষমতায় মসনদে যাওয়ার জন্য। আমরা সেই মাজলুম জনতা মাওলানা ভাসানীর আদর্শ রাজনীতি দেখতে পাই না। সেখানে গরিব দুঃখী মানুষের কথা বলার রাজনীতি নাই। মাওলানা ভাসানী হতো খামোশ, সেই খামোশ বলার রাজনীতি আজ আমি দেখতে পাচ্ছি না। তালি হবে, তালি। দাম বাড়ছে, কোনো কথা বলার রাজনীতি নাই। আজকে রাজনীতি করে পুঁজিবাদ, সন্ত্রাসী, দুর্নীতি যারা করে তারা। মজলুম জনতা দুঃখী মানুষের কথা বলতো, বুখা নাঙা মানুষের কথা বলতো। আমি বলতে চাই, আজকে ডক্টর ইউনূসকে বলতে চাই, আজকে আপনারা যেই তত্ত্বাবধায়ক সরকার করেছেন সেখানে বিতর্কিত লোকদের কেন আপনারা ক্ষমতায় বসান, উপদেষ্টা বানান? আমরা মজলুম জনতার মাওলানা ভাসানী আদর্শ সঠিক হিসেবে বলতে চাই, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে তাদের নিয়ে সরকার তত্ত্বাবধায়ক সরকার করেন, আর নাহলে আপনার আদর্শ উদ্দেশ্য ঠিক হবে না। আর অতি তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, কারণ এই দেশে নির্বাচিত সরকার না হলে সংবিধান এবং অন্যান্য কাজগুলো করা হবে না। মাওলানা ভাসানী গরিব দুঃখীদের কথা বলতো এবং সংবিধানকে মানত। তিনি কোনোদিন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে নাই। আপনারা ক্ষমতায় মসনদে বসার জন্য আর কাজ বিলম্ব করবেন না, অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করেন। আমি জানাবো মার্চের ভিতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, নাহলে ভাসানী সৈনিকরা আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। ধন্যবাদ সৈয়দ মুখলেসুর রহমান। উনি বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষের পক্ষে কথা বলেছেন। আজকে আমাদের এই গফুর ভাইয়ের নেতৃত্বে এই প্ল্যাটফর্মে দেশের শত শত সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ আসতে হবে।
কেন আসতে হবে? কারণ এরা আমরা গরিবের জন্য কথা বলি। আজকে বিপ্লবী গরিব পার্টি আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করবেন। দিদার হোসেন, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বিপ্লবী গরিব পার্টি। আসসালামু আলাইকুম। গরিব পার্টি শুভেচ্ছা নেন। মাওলানা ভাসানী শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি আফ্রো-এশিয়া, লাতিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার নির্যাতিত, নিপীড়িত কৃষক, শ্রমিক, গরিব, দুঃখী, সাধারণ খেতে খাওয়া মানুষের মহান নেতা। আজকে তার জন্মবার্ষিকী উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল 17ই নভেম্বর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি দেশবাসীর কাছে আমি অনুরোধ করব, আমি সবার নিকট অনুরোধ করব যে আমাদের এই মহান নেতা, তিনি তার জীবনে কোনোদিন বিতর্ক আসে নাই। সেই মহান ত্যাগী নেতা, যার ত্যাগ কোনোদিন ভোলার মতো নাই। এই মহান নেতার আমরা মৃত্যুবার্ষিকী পালন করব সবাই সম্মিলিতভাবে, বিচ্ছিন্নভাবে না, সবাই একসাথে তার মৃত্যুবার্ষিকী পালন করব। আমরা জানতে পারছি ইতিমধ্যেই ইউনূস সরকার এই লামসাম কোনো রকম একটা সংস্কার দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবে। এই লামসাম ভুয়াবাজি সংস্কার হলে দেশের মানুষের মুক্তি হবে না। এই যে সংবিধান, এই সংবিধান ভারতের সংবিধান, এই সংবিধান ইন্ডিয়া কোম্পানির সংবিধান, এই সংবিধান পাকিস্তানের সংবিধান, এই সংবিধান বিদেশিদের কাছ থেকে ভাড়া করা সংবিধান। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও 1971 সালে যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের সংবিধানে প্রতিফলিত হয় নাই। আমাদের সংবিধান তৈরি হয়েছে এলিট শ্রেণী, আমাদের সংবিধান তৈরি হয়েছিল 22 পরিবার থেকে, আজকে 22,000 পরিবার, লুটেরা পরিবার জন্ম নিয়ে নিচ্ছে, দুর্নীতিবাজ জন্ম নিচ্ছে, লুটেরা জন্ম নিচ্ছে, স্বৈরাচার জন্ম নিচ্ছে। এই স্বৈরাচারের অবসানের জন্য একটা সাধারণ মানুষের ক্ষমতায়ন, রাষ্ট্রের মালিক জনগণকে বানিয়ে দিয়ে, একজন রাষ্ট্রের মালিক জনগণকে বানিয়ে দিয়ে একজন দেশপ্রেমিক আমরা রাষ্ট্রনায়ক চাই, যিনি মেয়াদকাল হবে 5 বছরের বেশি হবে না। যদি 10 বছর হয় তাহলে সে ভয়ঙ্কর স্বৈরাচার হয়ে যায়। আইয়ুব খান 10 বছর ছিল, ভয়ঙ্কর স্বৈরাচার ছিল। শেখ হাসিনা 16 বছর ছিল, ভয়ঙ্কর স্বৈরাচার ছিল। যারাই ক্ষমতায় আছে তারাই এই সংবিধানের মাধ্যমে স্বৈরাচার হয়ে যায়। আমি বারবার বলছি, সেই আজকে 2 বছর ধরে বলছি, ব্যক্তিকেন্দ্রিক সংবিধান সর্বনাশার মূল কারণ। কারণ ওই সংবিধানের কারণে ব্যক্তি ভয়ঙ্কর স্বৈরাচার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমরা নতুন করে সংবিধান লিখতে হবে। ইতিমধ্যে কিছু লোক কুচুকরি মহল বলছে সংবিধান কিভাবে হবে, এইভাবে হবে না সেইভাবে হবে। ডক্টর কামাল হোসেন একজন ভাড়াইটে 3 মাসের ভিতরে সংবিধান লেখছে। একজন উনি শিক্ষিত লোক, ব্যারিস্টারি লোক, উনি কৃষক শ্রমিকের কথা লেখেন নাই, উনি গরিব মানুষের কথা লেখেন নাই। আমি বলতে চাই, সংবিধান লিখতে হলে গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, প্রত্যেকটা মানুষের সংশোধনী নিতে হবে। প্রত্যেকটা মানুষের, শিশু থেকে একদম বুড়া মুরব্বী সহকারে সাধারণ জনগণের সংশোধনী নিতে হবে। আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই, আগামী সংবিধান কেমন সংবিধান চাই, নতুন সংবিধান লিখতে হবে। নতুন সংবিধান লেখার পরে আমরা গণভোটে যাব। আমরা গণভোটে যাওয়ার পরে আমরা সেই গণভোটে সংবিধান পাস করার পরে রাষ্ট্রপতি সেটাকে সম্মতি দিয়ে দিবে। আমাদের নতুন সংবিধানে আমরা নতুনভাবে এই দেশটিকে চালাবো। আমরা কোনো দেশের তালাপি হব না, কোনো দেশের কাছে মাথা নিচু করব না। আমাদের পররাষ্ট্র নীতি হবে সেই মহান নেতা মাওলানা ভাসানী, যিনি বলছেন কারোর সাথে বৈরিতা না, সবার সাথে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ঐক্যন্য রেখে আমরা পররাষ্ট্রনীতিতে চলব। আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই। সেই দিন ছিল যুগ নিরপেক্ষ আন্দোলন। সেই মহান নেতা আফ্রো-এশিয়া, সুইজারল্যান্ডের এবং সুইডেনের রাজধানী স্টকহোমে যে বিশ্ববাসীর উদ্দেশ্যে মাওলানা যে ভাসানী যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য আজও সারা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে যে আমি একজন মুসলমান, আমি একজন শান্তির ধর্ম, আমার ধর্মই নাম
ও নামেই ছিল শান্তি। আমার ধর্মের অপর নাম শান্তি, আমার ধর্মের শেষ নামও শান্তি, শান্তির বিকল্প শান্তি। আজকে যে ফিলিস্তিনি জনগণকে নিষ্পেষিতভাবে ফিলিস্তিনি ভূমিকে যেভাবে ইসরায়েল জবরদখল করে নিয়ে গেছে, ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না, তারা উড়ে এসে জুড়ে বসে আরো ভূমি দখল করে ফিলিস্তিনি মা বোনদেরকে, ফিলিস্তিনিদের শিশুদেরকে যেভাবে হত্যাযজ্ঞ করে তারা শুধু মাটি দখল করতে চায়। তাদের মনে রাখতে হবে, মুসলিম দুজন না থাকে তোমরাও দুনিয়াতে থাকতে পারবে না। কারণ এই মুসলমান এই আল্লাহ সৃষ্টি করেছে, সব ধর্মের মানুষই আল্লাহ সৃষ্টি করেছে। ইসরায়েল যা করছে আমেরিকার ইশারায়, আমেরিকার সাম্রাজ্যবাদী এই যে অত্যাচার অবিচার, এদের দিন ফুরিয়ে গেছে, এদেরকে দিন ফুরিয়ে যাবে। সাম্রাজ্যবাদীদের দিন অচিরেই ফুরিয়ে যাবে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দুজু নিষ্পেষিত হয়ে যেতে পারে, তাইলে আমেরিকার সাম্রাজ্যবাদীরাও তারাও বিলুপ্ত হবে। জনগণের উপরে যে অত্যাচার অবিচার আরব দেশসমূহ যেভাবে তারা লুটেরা যুদ্ধ চালিয়ে দিছে, আরব দেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। ইরাককে তারা ধ্বংস করেছে, সিরিয়াকে তারা ধ্বংস করেছে, আফগানিস্তানের কৃষ্টি কালচার তারা ধ্বংস করেছে, তারা আবার নতুন করে ইরানকে ধ্বংস করতে চায়। মনে রাখতে হবে, এই আমেরিকা, এই ইসরায়েল তারাও একদিন ধ্বংস হয়ে যাবে। হবে। আল্লাহর কাছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারাও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনি যে অঙ্গুলি নির্দেশ করেছেন, এই অঙ্গুলি আপনার আমার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিফলিত হবে। আজকে ভাসানী মৃত্যুবরণ করেছেন সবাই বলে, আমরা বলি ভাসানী মরেনি। এই দিদার হোসেনের মধ্যে ভাসানী বেঁচে আছে। এই কমরেড গফুর, এই সৈয়দ মোখলেস, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। দিদার হোসেন বাকি কথা বলেন, শেষ করেন। করাচি বিমানবন্দর থেকে যেদিন সুইডেনের স্টকহোমে, সেদিন মাওলানা ভাসানী এই একটি খদ্দরের পাঞ্জাবি পরা, টুপি পরা, সেদিন শেরে বাংলা ডুকরে ডুকরে কাঁদছিল, শেখ মুজিব ডুকরে ডুকরে কাঁদছিল, শেরে বাংলা কাঁদছিল, এবং পাকিস্তানের তৎকালীন বাঘা বাঘা নেতারা কাঁদছিল। কারণ পাকিস্তানের প্রতিনিধি হইয়া বিশ্ব শান্তি সম্মেলনে জড়িয়ে করেও শান্তি সম্মেলনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল বিশ্ববাসীর কাছে, আজও তার সেই অম্লান হয়ে গেছে, আজও তার সেই শির উজ্জ্বল হয়েছে। সারা পৃথিবীর দার্শনিকরা, সারা পৃথিবীর সাংবাদিকরা তার সে সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছিল। জার্মানিতে যে সম্মেলন ছিল, এই শান্তি সম্মেলন, সেই সম্মেলনে তিনি যাইতে পারেন নাই। তিনি একটা চিরকুট লেখা পড়ার পরে ওই শান্তি কমিটির যে চেয়ারম্যান ছিল, তিনি বলছে যে আমি ইতিমধ্যেই একটি চিরকুট পেয়েছি। মাওলানা ভাসানী সেই লেখা পাঠিয়েছে আপনাদের সামনে, সেই বিশ্ববাসীর সামনে আমি পড়ে শোনাচ্ছি। মাওলানা ভাসানী ছিল শুধু গরিব মানুষের নেতা, মাওলানা ভাসানী ছিল সেই কৃষকের নেতা, মাওলানা ভাসানী ছিল সেই মজলুমদের নেতা, মাওলানা ভাসানী ছিল দুঃখী মানুষের নেতা। তিনি কোনোদিন পাওয়ারের রাজনীতি করতেন না। তার দল পাওয়ারে গিয়ে তার উপরেই অত্যাচার করেছে, তার দল ক্ষমতায় গিয়ে তার এই অত্যাচার করেছে। তিনি শুধু বাংলাদেশের বিরোধী দলের নেতা ছিল না, তিনি সর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার বিরোধী দলের নেতা ছিল। তার কর্মকাণ্ড কোনোদিন এই দক্ষিণ এশিয়ার বুঝতে পারবে না। তিনি সব সময় গরিব মানুষের কথা বলতেন, তিনি সব সময় কৃষকের কথা বলতেন, তিনি সব সময় শ্রমিকের কথা বলতেন, তিনি সব সময় নির্যাতিত নিপীড়িত কথা মানুষের কথা বলতেন। কৌতলের মধ্য দিয়ে আমরা শেষ করলাম। মাওলানা ভাসানী, আজকে আওয়ামী লীগ মাওলানা ভাসানী তার জন্মমৃত্যু বার্ষিকী পালন করে না। তারা এতই ছোট মনের মানুষ, তারা দুজন